প্রায় আগামী ৭৫ দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় 10 দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় 40 থেকে 45টা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি। নিজের লোকসভা কেন্দ্রের সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য শিবির করে কি কার্যত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা উঠছেই, কারণ অভিষেক নিজেই জানিয়েছেন গোটা রাজ্য থেকে 1200 জনের বেশি চিকিৎসক যোগ দিয়েছেন এই স্বাস্থ্য শিবিরে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা, বিভিন্ন জেলা থেকে, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর কলকাতা, কারোর হাওড়া, কারোর হুগলি, কারোর নদিয়া, কারোর বাবার জঙ্গলমহলের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরের কুচবিহার, সুদূর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় 1200-র বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম। আগামী 75 দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেক বিধানসভা এলাকায় গড়ে 10 দিন করে 40 থেকে 45টা জায়গায় এই স্বাস্থ্য শিবির হচ্ছে। তাই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এতটাই খারাপ যে একজন সাংসদকে নিজের লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা ক্ষেত্রের 40-45টা জায়গায় গড়ে 10 দিন করে, অর্থাৎ 1 মাসের 1/3 সময় ধরে স্বাস্থ্য শিবির চালাতে হচ্ছে। তাহলে এত সুপার স্পেশালিটি হাসপাতাল করে কি হলো রাজ্যে? তাহলে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির হাল কি? সম্প্রতি রাজ্যের প্রশাসনিক রিভিউ মিটিংয়ে স্বাস্থ্য সচিব মিউ করে জানিয়েছিলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দৈনিক ফুটফল অর্থাৎ প্রতিদিনের রোগীর সংখ্যা নাকি প্রায় 800। আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান অ্যাভারেজ সুস্বাস্থ্য যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের অ্যাভারেজ মান্থলি ওপিডি ফুটফল মতলব ওই সব থেকে ছোট জায়গাতেও কিন্তু 881 জন অন অ্যান অ্যাভারেজ এখন যায়। রুরাল হেলথ স্ট্যাটিস্টিক্স বা RHS এর 2022-এর হিসেব অনুযায়ী রাজ্যে 18টা জেলা হাসপাতাল রয়েছে, 348টা কমিউনিটি হেলথ সেন্টার রয়েছে, 1371টা প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, 10,357টা সাব সেন্টার রয়েছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় 2018 সালে 5টি 300 বেডের হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল বলে নোটিফিকেশন করেছিল রাজ্যের সরকার। তারপরেও 2025 সালে এই বিপুল আয়োজন কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ফোঁপড়া দশাকেই আরও প্রকট করে তুলছে না? তাহলে কি স্বাস্থ্য ব্যবস্থা চালাতে পারছেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সে কারণেই কি তার ভাইপো সাংসদকে উদ্যোগ নিতে হলো নিজের লোকসভা কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে? দ্বিতীয় যে প্রশ্নটা উঠছে, যে 1200+ চিকিৎসক 75 দিন ধরে ডায়মন্ড হারবারের মন্দ স্বাস্থ্যকে সুন্দর করে তোলার দায়িত্ব নিলেন, তারা কারা? এনারা কি সরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত? যদি এই 1200+ ডাক্তার সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে এই 75 দিনের ছুটি সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দিচ্ছেন কি করে? আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে পাড়ার চারানা তৃণমূল কংগ্রেস নেতাও যে কথা চিৎকার করে বলে গেছেন সেই সময়, তাদের এখন বলতি বন্ধ কেন? আর যদি এই সেবাশ্রমের চিকিৎসকরা বেসরকারি ক্ষেত্রে যুক্ত হয়ে থাকেন এবং চ্যারিটি করতে এই কাজ করছেন বলে দাবি করা হয়, তাহলে এই 1200+ চিকিৎসককে কেন সরাসরি সরকারি জায়গায় চাকরি দেওয়া হচ্ছে না, নিয়োগপত্র দেওয়া হচ্ছে না? রাজ্যে 2011 সালের পর থেকে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনিশিয়ান তো নিয়োগ হয়নি, বরং অবসর নিয়ে 1200-র 4 গুণ চলে গেছেন। সংখ্যাটা নেহাত কম নয়। তাহলে এই ভাইপোর চ্যারিটি করা এই 1200 কেন নিয়োগপত্র পাবেন না? সাধারণ ক্যাম্পে যে পরিষেবাগুলো থাকছে, আমি পরিকাঠামো কি থাকছে আপনাদের বললাম। টেস্টিং এরিয়া থেকে, ডাক্তারদের চেম্বার থেকে, সহায়তা কেন্দ্র থেকে, হেল্প ডেস্ক থেকে, রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সব থাকছে। এছাড়া যে পরিষেবাগুলো সাধারণ ক্যাম্পে মানুষ পাবে, সেগুলো হচ্ছে সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে, একটি সচেতনতা পুস্তিকা, এরকম একটা পুস্তিকা
সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি, এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। এগুলো তো সবই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকার কথা ছিল, বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা। যদিও ওষুধ, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, মায় ব্যান্ডেজ, তুলো পাওয়া যায় না রাজ্যের অনেক স্বাস্থ্যকেন্দ্রে। কেন পাওয়া যায় না সেই প্রশ্নই তুললেন নাকি সাংসদ ভাইপো? বিনামূল্যে কেন ওষুধ দিতে ফার্মেসিরা হাজির থাকে না রাজ্যের হাসপাতালে, সেই প্রশ্নটাও তোলা যায়। যে টেস্টগুলো হবে, বিএমআই টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু, ইসিজি, ট্রিপল সেরোলজি, এটা সব জায়গায় হয় না। যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে, এবং তার সাথে নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সেরোলজি কিট, যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার, স্ট্রেচার, ডিজিটাল থার্মোমিটার, পালস অক্সিমিটার, গ্লাভ, মাস্ক, স্যানিটাইজার, সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। আর এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল খরচ জোগাচ্ছে কে? ভূতে জোগালে অন্য কথা, কিন্তু সেখানেও জানাতে হবে সে ভূতেরা কারা। কিন্তু যদি ভাইপো সাংসদ খরচ করে থাকেন, তাহলে সে টাকা আসছে কোথা থেকে, জোগাচ্ছে কারা, কেনই বা কিসের স্বার্থে এই টাকার জোগান? কোনো বিশেষ সুবিধা ছাড়া তো কোনো বড় কোম্পানি এই কাজ করবেন না। তাহলে কি কি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলিকে, এবং সেই কোম্পানিগুলির নাম কি, সে কথাও তো সাংসদ ভাইপোকে বলতে হবে। ব্যবস্থা করেছেন, ভালো করেছেন, কিন্তু গোটা রাজ্যে এ কাজ হচ্ছে না কেন? কেন হাসপাতালগুলোতে এই পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ? তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো কি তার জবাব দেবেন? নাকি কেবলমাত্র একটি মানুষকে গ্লোরিফাই করতে, একজন মানুষকে মহান সাজাতে এই রাজস্ব যজ্ঞের আয়োজন? যখন ভাইপোর নিজস্ব কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নিজেই বাংলার যুবকদের চাকরি চুরিতে যুক্ত বলে সিবিআই, ইডি আদালতে জানাচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।